হ্যালো গাইস, তো কি অবস্থা সবার? আমি জিহান এবং আপনাদের সবাইকে প্রফেসর অফ স্টোরির প্রথম পর্বে স্বাগত। তো গাইস, আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে বা এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা বিশ্বাস করতে চাই না বা বিশ্বাস করি না, কিন্তু মাঝে মাঝে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমাদের সেই অবিশ্বাস্যকর জিনিসগুলোতে বিশ্বাস করতে বাধ্য করে। তো আজকের ঘটনাটাও ঠিক এমনটাই, অনেক বেশি ভয়ঙ্কর এবং অনেক বেশি রহস্যজনক। ইভেন যার সাথে ঘটনা ঘটছে সেও আজ পর্যন্ত সেই রহস্যের উন্মোচন করতে পারে না। কিন্তু গাইস, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা সেই রহস্য উন্মোচন করতে পারবেন এবং বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন। তো গাইস, ভিডিওটা একটু না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ গাইস, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা অনেক বেশি মিস্টেরিয়াস, অনেক বেশি হিস্টোরিক্যাল এবং অনেক বেশি হরর স্টোরি শুনতে পছন্দ করেন, তারা অবশ্যই প্রফেসর অফ স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যাকে নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ইউসুফ এবং সে ইন্ডিয়ার কাশ্মীরে বসবাস করতো বলতে হ্যাঁ, সে যখন তার কিছু বছর বসবাস করার পরে যখন সে একটু বড় হতে পারে, তখন তার বাবা মার আর্থিক অবস্থার কারণে তার ফ্যামিলি অতটা সচ্ছল ছিল না, যার কারণে তাকে আউট অফ ইন্ডিয়া চলে যেতে হয় এবং সে তখন আমেরিকাতে চলে যায় এবং সেখানে তার পড়াশোনা শেষ করে এবং অনেক বছর সেখানেই থাকে। এবং তার মধ্যে সে এত বছর সেখানে থাকার পরেও মাঝে মাঝে সে তার নিজের শহর কাশ্মীরে ফিরে আসতে চাইছে, কিন্তু তার বাবা মার সাথে যথেষ্ট পরিমাণ কন্ট্যাক্ট না থাকার কারণে, যথেষ্ট পরিমাণ কথাবার্তা না হওয়ার কারণে সে আর ফিরে আসতে পারে না। হঠাৎ করে 2010 সালের কথা এটা, তখন তার কাছে একটা কল যায়, সেটা তার মার কল ছিল এবং তার মা তাকে ফোন করে বলে যে তার বাবা অনেক বেশি অসুস্থ এবং তার বাবার শরীর কন্ডিশন ভালো না। তো তখন সে এমনিতেও তার বাবার অসুস্থতার কথা শুনে, প্লাস সে আগেও অনেকবার যাইতে চাইছে কিন্তু যাইতে পারে না, সেজন্য সে আর দেরি না করে যত দ্রুত সম্ভব ফ্লাইট বুক করে ইন্ডিয়াতে চলে আসে। তো সে এয়ারপোর্টে নেমে ওখান থেকে ডিরেক্ট গাড়ি নিয়ে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেয়। তো কাশ্মীর যাওয়ার পথে তার মনের মধ্যে অনেক কথাবার্তা, অনেক চিন্তা ধারণা ঘুরতেছিল যে আসলে আমি যেসব বন্ধুদের সাথে বড় হয়েছি, যেসব পরিবেশে খেলাধুলা করছি, যেখানে খেলাধুলা করছি, যেখানে আড্ডা দিছি, সেই সব জায়গা কি আগের মতো আছে কিনা। তো এইসব চিন্তা ভাবনা করতে সে যখন কাশ্মীরে প্রবেশ করে, তখন সে একটা দোকান দেখতে পায়, যেই দোকান থেকে সে ছোটবেলায় চকলেট এমন খাবার টাবার কিনতো। সেই দোকানটা ঠিক আগের মতোই আছে, শুধু দোকানদার চেঞ্জ হয়েছে। আগে যে দোকানদার ছিল তার ছেলে এখন দোকানদারি করে। এই জিনিসটা দেখে তার অনেক বেশি খুশি হয়, অনেক বেশি তার ভালো লাগে যে আসলে দোকানটা ঠিক আগের মতোই আছে। তো এরকম চিন্তা ভাবনা করতে করতে সে হঠাৎ করে তার বাসার সামনে চলে আসে। তো সে বাসার সামনে এসে নেমে যখন বাসার দরজার সামনে গিয়ে দরজা নক করে, কয়েকবার দরজা নক করার পরে সে ভিতর থেকে কোনো রেসপন্স পায় না, কেউ দরজা খোলার জন্য আসে না। তো তখন সে মনে করে যে বাসার মধ্যে হয়তো কেউ নাই বা হয়তো বা বাহিরে গেছে, একটু পরে আসবো না, আমি আইসা দেখবো না যে আসলে কোথায় গেছে তারা, বা একটু পরে আসলে তো তাদের পাওয়া যাবে। তো সে যখন ফিরে যেতে নেয় তখন ভিতর থেকে হঠাৎ করে দরজাটা খুলে যায়। তো সে চিন্তা করে যে হয়তো বাতাসে খুলে গেছে বা ভিতরে কেউ আছে। তো তখন সে ভিতরে যাওয়ার পরে দেখে যে ভিতরের সব মালামাল, ভিতরের যত জিনিসপত্র ছিল সব উল্টা পাল্টা হয়ে আছে, অগুছালো হয়ে আছে, এলোমেলো হয়ে ফ্লোরে পড়ে আছে। তখন সে তার মাকে ডাক দেয় ভিতরে ঢুকে অনেকবার, কিন্তু তার মা কোনো সাড়া দেয় না। তো তখন হঠাৎ করে সেকেন্ড ফ্লোর থেকে, উপর থেকে তার মায়ের ডাক সে শুনতে পায় এবং সেটা শোনার সাথে সাথে সে অনেক বেশি খুশি হয় এবং দৌড়ে উপরে চলে যায়। তো দৌড়ে উপরে গিয়ে দেখে যে তার বাবা অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে এবং তার মা তারই পাশে বসে আছে। তো সেটা তার মা তাকে দেখে সাথে সাথে এসে তাকে জড়িয়ে ধরে এবং তারা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো ইমোশনাল হওয়ার পর তাদের তখন অনেক বেশি কথোপকথন হয় এবং তারা ইউসুফ অনেক বছর পরে আসছে, তার কাছে অনেক বেশি ভালো লাগছে যে অনেক বছর পরে বাবা মার সাথে একটু সময় কাটাতে পারতেছে। তো এইভাবে তাদের গল্প করতে করতে সময় চলে যায়। কিন্তু আসল ঘটনাটা ঘটে রাতের বেলায়। যখন সে পানি নেওয়ার জন্য নিচে আসে, পানি নিতে পানি ভরতেছে, হঠাৎ করে সে তার ডান পাশে জানালার কাছে কিছু শব্দ শুনতে পায়। তো সে এটা ক্লিয়ার ছিল যে আসলে এই শব্দটা বাতাসের শব্দ না। তো সে একটু নার্ভাস হয়ে যায়, কিরকম যেন তার কাছে একটু অন্যরকম ফিল হচ্ছিল। তো হঠাৎ করে সে বুঝতে পারে যে শব্দটা ডান বাম থেকে দৌড়দৌড়ি করতেছে, মানে ডান থেকে বামে, বাম থেকে ডানে যেতেছে শব্দটা। তখন তার কাছে একটু অস্বস্তি লাগছে যে আসলে কি এটা। তখন সে হঠাৎ করে জানালায় খেয়াল করতে পারে যে জানালায় একটা হাতের ছাপ দেখতে পায়। তো সে হাতের ছাপটা দেখে একটু নার্ভাস হয়ে যায়, আসলে কি তাহলে বাইরে কেউ আছে যে বাসার মধ্যে উকি দিতেছে। তো সে ভালো করে খেয়াল করে দেখলো যে প্রতিটা জানালাই এখন হাতের ছাপ দেখতে পেয়েছে। তো এইটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে তখন পানির বোতলটা হাত থেকে ফালায় দৌড়ে তার বাবা মার কাছে চলে যায়। কিন্তু সে তার বাবা মার কাছে গিয়ে ওই রাতের কিছু বলে না। পরদিন সকাল উঠে তার মাকে বলে যে আমি তো যখন পানি ভরতে গেছি তখন কার যেন হাতের ছাপ দেখলাম অনেকগুলো জানালাতে।
তো তখন তার মা বলতেছে যে আসলে ওটা নিয়ে চিন্তা করো না, আমাদের আশেপাশে থাকে একটা লোক যার বিয়ে হওয়ার পরে তার স্ত্রী মারা যায় এবং সে মানসিকভাবে অনেকটা বেশি ভাঙা পড়ে, যার কারণে সে এদিক সেদিক ঘোরাফেরা করে এবং এদিক সেদিক ঘোরাফেরা করে এর বাসায় ওর বাসায় উকি টুকি মারতে পারে। তো তখন ইউসুফের চিন্তাটা অনেক বেশি কাইটা যায়, কারণ সে তখন ভাবছে যে আমি আসলে চলে যেটা চিন্তা করছি যেটা কোনো অপশক্তি হবে হয়তো বা অন্য কোনো জিনিস হবে হয়তো বা, সেটা আসলে না। তো সে তখন অনেক বেশি স্বস্তি ফিল করে। তো এরকম ভাবে তার কিছুদিন কাটানোর পরে তখন তার ওইখানের যে বন্ধু, তো তার নাম হচ্ছে দানিশ, তো সে খবর পায় যে তার ওই বন্ধু বাইরে থেকে ফিরে আসছে, আই মিন নিউ ইয়র্ক থেকে কাশ্মীরে আসছে। তো তখন তার একটা পার্টি থ্রো করে এবং পার্টিতে ওই ইউসুফকেও ইনভাইট করে এবং ইউসুফ ইনভাইটটা পেয়ে খুব খুশি হয়, কারণ সে চিন্তা করে যে বহু বছর পরে এখানে আসছে, আমার বন্ধু বান্ধবের সাথেও দেখা হবে, ওইখানে গেলে অনেক বেশি মজা হবে। তো সে পার্টিতে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তো পার্টিতে যাওয়ার জন্য সে যখন তার বাবা মাকে বলে বেরোচ্ছিল তখন তার বাবা বলছে, আমার কথা কান খুলে শুনে রাখো একটা কথা, সেটা হচ্ছে যেখানে যাও রাত 12টার আগে বাসায় ফিরে আসবে। তো সেটা শোনার পরে তার বাবা মাকে বলছে এমনিতে আমার লেট হয়ে যেতেছে, আমি এখন যাই, আচ্ছা ফিরে আসবো, কোনো সমস্যা নেই। সেইটা বলে বের হয়ে যায়। তো পার্টির দিকে সে তার ফ্রেন্ডের সাথে অনেক বেশি মজা করতেছিল, আড্ডা দিতেছিল। তো হঠাৎ করে সে ঘরের দিকে খেয়াল করলো যে রাত তো 12টা বেজে গেছে। তখন সে বললো যে আসলে আমার বাবা তো 12টার সময় বাসায় ফিরতে বলছিল। তো সেইটা নিয়ে পাশে বসে একটু চিন্তা ভাবনা করতেছিল, ঘড়ির দিকে তাকাইছিল। তো এইটা দানিশ খেয়াল করতে পারে এবং সে দানিশ দেখতে পায়, দানিশ তাকে এসে বলতেছে যে আসলে অনেক তো রাত হয়েছে, তোমার আশা এখন বাসায় ফিরে যাওয়া উচিত। তখন একটু মানে অস্বস্তি ফিল করে ইউসুফ বললো যে সবাই এখানে আড্ডা দিতেছে, সবাই মজা করতেছে, আমি কেন এখন বাসায় ফিরে যাবো। তো দানিশ বলতেছে এদিকে আসো, তোমার একটা কথা বলি, তুমি আসলে আমার বাসায় যে রাস্তা দিয়ে আসছো এখানে একটা ব্রিজ আছে যেটা পার হয়ে তুমি আসছো, এবং সেই ব্রিজটা দিয়ে পার হয়ে আবার তোমার বাসায় ফিরতে হবে। সেই ব্রিজটার নাম হচ্ছে গোকার্ট ব্রিজ। তো সেই ব্রিজটা পার হয়ে যখন বাসায় ফেরার সময় তুমি ওই ব্রিজটা থেকে যখন তুমি বাসায় ফিরবা তখন তোমার সমস্যা হতে পারে, বা ধরো কিছু একটু অন্য টাইপের কিছু তোমাকে সমস্যা ফালাইতে পারে, তো তুমি বাসায় ফিরে যাওয়াই ভালো। তখন সে বলতে চলো আসলে কিরকম। তখন সে তার বন্ধুটাকে বললো যে আসলে দেখো, ওই ব্রিজটায় 1990 সালে ওইখানে 50 জন লোককে মাইরা ফেলা হয়, যেটা সেরা মাইরা ফেলানোর পরে এখনো অনেক লোকজন যখন তারা গভীর রাতে ব্রিজটা থেকে চলাফেরা করে তখন অনেকের প্রেতাত্মাকে দেখতে পায়, অনেকে তাদের ডাকাডাকি করে, অনেকে তাদের সাথে দেখা দেয়। তো এরকম টাইপের কিছু হরেবল কিছু ঘটে। তো সেটা শুনে ইউসুফ সাথে অনেক জোরে হাইসা ওঠে এবং সে বলে যে আমার সাথে মজা করো না, এইসব জিনিস আমি বিশ্বাস করি না। তো তখন দানিশ বললো যে আসলে এটা মজা করতেছি আমি তোমার সাথে, আমি সিরিয়াস ভাবে বলতেছি যে ওইখানে এরকম সমস্যা হয়। তো তখন ইউসুফ আর ওই কথাটা তার মাথায় নেয় না, সে তার ফ্রেন্ডের সাথে মজা করতে করতে যখন রাত 3টা বাজে তখন তাদের পার্টি শেষ এবং তাদের সকল বন্ধু ইউসুফ সহ সবাই বাসায় যাওয়ার জন্য বের হয়। তো তাদের সকল বন্ধু চলে যায়, ইউসুফও বাসায় যাইতেছিল। তখন সে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার বন্ধু কথাগুলো তার বারবার মাথায় আসতেছিল যে আসলে এই গোকার্ট ব্রিজে তাহলে কি কোনো সমস্যা হবে। তখন সে যখন গোকার্ট ব্রিজের প্রায় মানে কাছে চলে আসছে তখন সে দেখতে পায় যে ব্রিজের পাশে বসে একটা মেয়ে কান্না করতেছে। তখন তার কাছে বিষয়টা আজব লাগছে যে আসলে এত রাতে এখানে একটা মেয়ে বসে কান্না করতেছে, কে এই মেয়ে। তখন সে মেয়েটাকে আসলে গাড়িটা থামাতে চায়, যে মেয়েটার কাছে জিজ্ঞেস করে যে আসলে মেয়েটা কেন কান্না করতেছে এত রাতে। তখন তার মাথা থেকে ওই তার বন্ধু যে বলছে ওইটা মাথায় ছিল না। তো তখন সে একবার ভাবতেছিল থামাবো কি থামাবো না। পরে হঠাৎ করে সে ডিসাইড করলো যে না, আমি থামায় জিজ্ঞেস করি মেয়েটার সমস্যাটা কি আসলে। তো সে যখন থামায় সেই মেয়েটাকে জিজ্ঞেস করলো, থামাইলো গাড়িটা মেয়েটা জিজ্ঞেস করার জন্য, তখন মেয়েটা কান্না থামায় দিল এবং সে বুঝতে পারলো যে তার গাড়ির দিকে সে মেয়েটা আগায় আসতেছে। তখন যেহেতু কাশ্মীরে সেখানে বরফ পড়ে বা শীত থাকে, তো উইন্ডোর উপরে কুয়াশার মতো পড়ছিল, যার কারণে সে স্পষ্ট দেখতে পাইছিল না, কিন্তু সে বুঝতে পারছিল যে মেয়েটা তার গাড়ির দিকে আগে আসতেছে। তো সে মেয়েটা গাড়ির দিকে আগে আসার পরে সাথে সাথে জানালাটা নামায় দেয়, গাড়ির জানালাটা নামায় তাই মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি কান্না করতেছো কেন এখানে দাঁড়ায়। পরে মেয়েটা বলে যে আমি আমার বাবা মাকে হারাই ফেলছি, আমার বাবা মাকে পাইতেছি না, সেই জন্য কান্না করতেছি, কিন্তু আমি তাদের কথা শুনতে পাই, তাদের আওয়াজ শুনতে পাই, ডাকের আওয়াজ। তখন ইউসুফ আশ্চর্য হয়ে গেল যে আসলে তুমি আওয়াজ শুনতে পারো কিন্তু তাদের পাইতেছো না, কোথা থেকে আওয়াজ শুনতে পাও। তখন ইউসুফ গাড়ি থেকে নামলো, নাইবা মেয়েটা বলে এদিকে আসো আমার সাথে। তো তখন ওই ব্রিজের এক সাইডে নদীর দিকে, ব্রিজের নিচে তো নদী, ব্রিজের উপর থেকে যে নদীর উপর থেকে যে ব্রিজটা গেছে আর কি, তো ওই নদীর মধ্যে এক সাইডে সে ইশারা করে দেখালো যে ওই দেখো আমার বাবা মা ওইখানে। তো সে দেখতে পাইলো যে তার বাবা মা মানে লাশের মতো নদীর মধ্যে পড়ে আছে। তো তখনই সে যখন তার ওই মেয়েটার বাবা মাকে বাঁচানোর জন্য সে যখনই জামা কাপড় খুলে নদীতে নামবে তখনই মেয়েটা তার হাতটা টেনে ধরে। তো তখন সে ইউসুফ জিজ্ঞেস করলো কি হয়েছে, তুমি আমাকে আটকে রাখতেছো কেন।
তখন ইউসুফের সেই মেয়েটা বলতেছে যে তুমি আমার বাবা মাকে তো বাঁচাই নিবা, কিন্তু বাকি যারা আছে তাদের কি হবে? তখন ইউসুফ বললো যে বুঝতে পারলাম না, বাকি লোক কই? তখন এই মেয়েটা হাত দিয়ে দেখাইলো যে নদীর অপর সাইডে দেখাই দেখলো সেখানে এখন শুধু তার বাবা মা না, অনেকগুলো লোক, অলমোস্ট 40-50টা লাশ নদীতে ভেসে আছে। তখন ইউসুফ সেই আসল ঘটনা বুঝতে পারলো। তখন তার মাথায় আসলে তাহলে তার বন্ধু যে কথাটা বলছে সেই কথাটাই সত্যি, এবং এরা সাধারণ মানুষ না। সে দ্রুত কোনোভাবে সে দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে, এবং কিভাবে গাড়িতে সে সেটা নিজেও বর্ণনা করতে পারে নাই, এবং সে গাড়িতে উঠে কোনোভাবে গাড়ি চালিয়ে তার বাসার সামনে পৌঁছে যায়। রাত 3টা বাজে কাশ্মীরে, তখন বরফ পড়ছে, পুরোপুরি শীত, সে দিকে কাঁপতেছে, এবং তখন রাত 3টার সময় বাসার সামনে দরজা নক করতেছে, কিন্তু দরজা কেউ খুলতেছে না। তখন সে খেয়াল করতে পারলো দূর থেকে একটা লোক তার বাসার উদ্দেশ্যে আসতেছে, এবং সেই লোকটা তার বাসার আশেপাশে তার দিকে না এসে সেই লোকটা তার বাসার জানালা থেকে ভিতরের দিকে উঁকি মারতেছে। তখন ইউসুফ বুঝতে পারে যে আসলে এই সেই লোক যে বাসায় আমার উঁকিঝুঁকি মারে, এবং এর হাতের ছাপে আমি দেখতে পাইছিলাম। তখন সে দৌড়ে গিয়ে সেই লোকটাকে ধরে, এবং ধরে বলে তোমার সমস্যা কি? তুমি আমার বাসায় উঁকিঝুঁকি মারো প্রায় দিন, আমাদেরকে ডিস্টার্ব করো। তো তখন সেই লোকটা বলতেছে যে আসলে আমি এখানে একটা জিনিস চেক করতে আসি যে এই বাসায় যে তুমি আসছো তুমি ঠিক অ্যান্ড সেভ আছো কিনা। ইউসুফ বলতেছে মানে বুঝলাম না। তখন ওই লোকটা বলতেছে যে আসলে তুমি আমাদের এলাকাবাসী কিছুদিন ধরে বেশ ফলো করতেছে তোমাদেরকে, যে তুমি এখানে বাসায় আসছে, বাসায় কেউ থাকে না, তুমি একা একা আমার গভীর রাতে কারোর সাথে যেন কথা বলো, আবার এই বাসার মধ্যে একা একা থাকো, তোমার কি আসলে ঠিক আছো কিনা। তো সেটা তখন ইউসুফ অনেকটা বেশি ঘাবড়ে যায় এবং বিস্ময় সহিত বলে একা থাকি মানে এখানে তো আমার বাবা মা থাকে। তখন সে লোকটা বলতেছে তোমার বাবা মা থাকে মানে? তারা তো কত আগেই মারা গেছে। তখন বলে যেটা কি বলছো তুমি মিথ্যা বলতেছো। তখন সে লোকটা বলে যে আসলে 1990 সালে এখানে একটা প্রোটেস্ট হয়, একটা আন্দোলন হয়, সেখানে যে যারা মানে পাহারা দিচ্ছিল কাশ্মীরটাকে, তারা সেই প্রোটেস্টার 50 জনের মতো যাদেরকে সেই গোকার্ট ব্রিজের উপরে গুলি করে হত্যা করে, সেইখানে তারা তোমার বাবা মাও ছিল। তো সেটা শুনে সে বিশ্বাস করতে চায় না। আসলে সে বিশ্বাস করতে এই কারণে চায় না যে আসলে তার বাবা মা তাহলে যাদের সাথে এতদিন থাকলো, এতদিন কথা বলে, এতদিন হচ্ছে গিয়ে যাদের সাথে কথা বললো, এতদিন তাদের সাথে এত ভালো সময় কাটালো, তারা কি শুধু মিথ্যা ছিল? সে তার নিজের চোখকেও সেরকম বিশ্বাস করতে পারতেছিল। এবং সে লোকটা তখন ইউসুফকে বললো যে আসলে তুমি যখন প্রথম দিন এখানে আইসা দরজা নক করতেছিল, তখনই আমাদের এলাকাবাসীর মানে আশ্চর্য লাগছিল যে তুমি আসলে এই বাসায় দরজা নক করতেছো কেন, তুমি কি জানো না? আসলে ইউসুফ ওই জিনিসটা ফলো করছিল যে তাকে পিছ থেকে এলাকাবাসী জড়ো করে দেখতেছে। তখন ইউসুফ ভাবছে যখন যে আমি হয়তো বহু বছর পর এলাকায় আসছি, সেই জন্য লোকজন আমার দিকে তাকে আমাকে চিনতে পারে না, এই জন্য তারা রহস্য সহিত দেখতেছে। তখন থেকে লোকজন যখন বুঝতে পারছে যে আমি বাসায় একা একা অনেক রাতে কথা বলি, এই বাসার মধ্যে থাকি, তখন থেকে লোকটা বলতেছে যে আমাকে দেখার জন্য যে তুমি ঠিক আছো কিনা সেটা কনফার্ম করার জন্য আমি বারবার আইসা প্রতি রাতে গভীর রাতে তোমাকে দেখি। তো তখন ইউসুফ নিজের চোখটাকেও বিশ্বাস করতে পারে না যে আসলে আমি তাহলে যে বাবা মার সাথে এতদিন থাকলাম, এতদিন ভালো সময় কাটালাম, তাহলে তারা কি ছিল? তারা মানুষ ছিল না? তো আসলে গাইস আমরা এটা শুনতে পাই, আসলে আমরা কতটুকু বিশ্বাস করি বা আপনারা কতটুকু বিশ্বাস করেন আমি জানি না, যে কারো যদি ইচ্ছা থাকা সত্ত্বেও বা অনেক কোনো কিছু নিয়ে একটা ইচ্ছা থাকার পর সেটা পূরণ না করতে পাইরা সে মারা যায়, তাহলে সে নাকি ওই জায়গাটা ছাড়ে না। কারণ তার ইউসুফ বাবা মার অনেক ইচ্ছা ছিল তার ছেলের সাথে দেখা করবে, ছেলের সাথে সময় কাটাবে, কিন্তু তার ছেলের ব্যস্ততা, তাদের যথাযথ কন্ট্যাক্ট না হওয়া, যোগাযোগ না হওয়ার কারণে তাদের সেই দেখাটার হয়ে ওঠে না। তার আগেই তার বাবা মা মারা যায়। তো হয়তো বা সেই ইচ্ছার কারণেও তার বাবা মা তার সাথে দেখা দিছে বা তার সাথে থাকছে, হইতে পারে। তো তারপরে যখন ইউসুফ বুঝতে পারে যে আসলে এইখানে যা ঘটছে বা ঘটতেছে এগুলো আসলে আশ্চর্যজনক বা হচ্ছে রহস্যজনক বা কোনো কিছু তার মাথায় ধরতেছিল না, তখন সে আর ওইখানে একদিনও সময় কাটায় না, সে ডিরেক্ট আবার নিউ ইয়র্কে চলে যায় এবং সেই রহস্য আজ পর্যন্ত সে উন্মোচন করতে পারে নাই। ঘটনাটা এই পর্যন্তই। আপনাদের কার কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম আরো হরেবল, মিস্টেরিয়াস এবং হিস্টোরিক্যাল ঘটনা জানার জন্য অবশ্যই কিন্তু প্রফেসর অফ স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।